আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। মোট অধ্যায় আছে 23টি, মোট ধারা আছে 511টি। মোটামুটি ইনশাল্লাহ আমরা বেশিরভাগ ধারায় পড়াশোনা করব বা পড়াশোনা আমাদের করা লাগবে, কারণ দণ্ডবিধির কোথা থেকে প্রশ্ন হয় বোঝা যায় না। তবে পড়া শেষে আমরা ধারার পরিমাণ কমায় দেব। পড়া শেষে ধারার পরিমাণ কমায় দেবো, কোন জায়গা থেকে পড়তে হবে বা কোন ধারাগুলো আমাদের লিখিত পরীক্ষার জন্য লাগবে, সেগুলো আমরা ইনশাল্লাহ কমানোর চেষ্টা করব। আর আপনারা একটু এখন থেকে গাইড বই দেখার চেষ্টা করবেন। গাইড বই দেখার চেষ্টা করবেন, আর 2-4 দিন যাক, তারপরে দেখি আমি প্রসেসিং নিয়ে আসতে পারি নাকি। তারপর আপনারা একটু চেষ্টা করবেন যে গাইড বইয়ের সাথে আপনারা এইগুলা ধারা পড়ার সাথে সাথে আপনারা একটু গাইড বই ফলো করবেন, যে 2-1টা করে প্রশ্ন যদি দৈনন্দিন দেখে রাখতে পারেন তাহলে আপনার জন্য উপকার হবে। কথা বুঝতে পারছেন? তা দণ্ডবিধি আইন ধারা 1 ছিল পরিচিতি। 2 ধারায় ছিল যদি কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার বাংলাদেশেই করা যাবে, এবং যে যে আদালতের আন্ডারে করবে সেই আদালতে তার বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে এবং অনুসন্ধান কার্যক্রম সেখানেই করা যাবে। ধারা 2। তিনে বলা হয়েছে বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ সংঘটন করে, আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে সেই অপরাধের বিচার করা যাবে এবং অপরাধী ব্যক্তিকে দণ্ড প্রদান করা যাবে। ধারা 3। ধারা 12তে বলা হয়েছে, ধারা 12, ধারা 12তে বলা হয়েছে জনসাধারণ। জনসাধারণের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। জনসাধারণ বলতে বোঝায় যে কোনো শ্রেণীর জনগণ বা যে কোনো সম্প্রদায়কে বোঝায়, যে কোনো সম্প্রদায়কে জনসাধারণ বোঝায়। ধারা 12। ধারা 14তে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী। সরকার বাংলাদেশ সরকারের অধীনে নিযুক্ত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীকে রাষ্ট্রের কর্মচারী বলা হয়। ধারা 14, যে কোনো সময় শর্ট প্রশ্ন আসতে পারে। সরকারি কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী বলতে কি বোঝায়, বা রাষ্ট্রের কর্মচারী কি? সরকারের অধীনে নিযুক্ত যে কোনো কর্মকর্তা বা কর্মচারী যারা রাষ্ট্রীয় কার্য সম্পাদন করেন তাদেরকে কি বলা হয়? রাষ্ট্রের কর্মচারী বলা হয়। ধারা 14। ধারা 17তে সরকার। সরকার বলতে কি বোঝায়? সরকার বলতে বোঝায় বাংলাদেশ বা বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী দায়িত্ব পালন করার জন্য বা শাসন পরিচালনার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরকার বলে। ধারা 19, জজ বিচারক বা জজ। ধারা 20, বিচারালয়, অর্থাৎ বিচারকগণ বা জজগণ যে স্থানে বিচার কার্যক্রম সম্পন্ন করেন সেই স্থানকে বিচারালয় বলা হয়। ধারা 21, সরকারি কর্মচারী। ধারা 14তে পড়ছিলাম রাষ্ট্রের কর্মচারী, আর ধারা 21 হলো সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলতে কি বোঝায়? সরকারি কর্মচারী বলতে সেনা, নৌ, বিমান বাহিনীর বিভিন্ন কমিশন প্রাপ্ত অফিসার, সৈনিক, নৌ, এরা প্রত্যেকেই কি সরকারি কর্মচারী। ধারা 21। ধারা 22-এ পড়ছিলাম স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23, অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24, অসাধু ভাবে। ধারা 25, প্রতারণামূলক ভাবে। ধারা 27, আজকের নতুন পড়া। ধারা 27। ধারা 27-এ বলা হয়েছে মহিলা, কেরানি অথবা ভৃত্য কর্তৃক অধিকারভুক্ত সম্পত্তি। মহিলা, কেরানি অথবা ভৃত্য। কেরানি বলতে কোনো অফিসে কার্য সম্পাদন করা, আর ভৃত্য বলতে বোঝায় সাধারণত কোনো বাড়িতে কার্যক্রম পরিচালনা করা, অর্থাৎ কোনো বাড়িতে কি করে, বাড়ির বাড়ির দায়িত্ব থাকে বা দেখাশোনা করে বা বাড়ির বিভিন্ন কাজে যারা সাহায্য সহযোগিতা করে, ভৃত্য। ধারা 27, স্ত্রী, কেরানি বা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। কোন সম্পত্তি কোনো ব্যক্তির পক্ষে তার স্ত্রী, কেরানি বা ভৃত্যের অধিকার থাকলে উক্ত সম্পত্তি এই বিধি মোতাবেক উক্ত ব্যক্তির অধিকারে রয়েছে বলে গণ্য হবে। উক্ত ব্যক্তির অধিকারে রয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ স্ত্রী, কেরানি বা ভৃত্যের দখলে কোনো সম্পত্তি থাকলে ইহা যথাক্রমে স্বামী, ঊর্ধ্বতন কর্মচারী বা
মালিকের দখল আছে বলিয়া ধরা হয়। এখন দেখা গেল আয় রোজগার আপনি করেন, আপনার কাছে যে টাকা পয়সা আছে অনেক সময় দেখা যায় যে আপনি আপনার টাকা আপনার স্ত্রীর কাছে রেখে দেন, সেটা কি আপনার স্ত্রীর হয়? স্ত্রীর হয় না। টাকা আপনার থাকে কিন্তু স্ত্রীর দায়িত্বে থাকে। অথবা দেখা গেল আপনার অফিসে যে কেরানি আছে, আপনার যে সম্পদ আছে বা সম্পত্তি আছে, সেই সম্পত্তি যদি কেরানিকে দেখাশোনা করার জন্য যদি দেন যে আপনি এইটা একটু দেখেন, একটু দেখে রাখেন, তাহলে সেই সম্পত্তি কি হয়? কেরানির থাকে না, সেটা কেরানির থাকে না কিন্তু কেরানির অধিকারে থাকে, কেরানির দায়িত্বে থাকে, কিন্তু মূলত সম্পদের মালিক কে? ওই কর্মকর্তার যে ব্যক্তি ওই সম্পত্তি রাখার জন্য কেরানিকে দিছেন। অথবা কোনো ভৃত্য আসলে ভৃত্য ইয়েটা কিভাবে বলি, ভৃত্যটা মনে করেন যে মনিব আর চাকর। মনিব যদি কোনো চাকরকে তার বাড়ি দেখাশোনার জন্য দেন বা কোনো সম্পত্তি দেখাশোনা করার জন্য যদি দেন, তাহলে সেই সম্পত্তি কার? মনিবের। সেই সম্পত্তি মনিবের, কিন্তু ওই চাকর কি করে? তার অধিকারে রেখে দেখাশোনা করে, তার অধিকারে রেখে দেখাশোনা করে। তাহলে এই যে অধিকারে রাখে, এই অধিকারে রাখার বিষয়টি বলা হয়েছে ধারা 27। ধারা 27। তাহলে এখানে বলা যায় স্ত্রীর দখলে যদি বাড়ি থাকে তাহলে স্বামীরও দখল বোঝায়, কিন্তু এই অবস্থায় বাড়িতে যে স্ত্রীর দখল নাই তা নয়। আবার কেরানির দখল, সরকারি কর্মচারীর দখলে যে সরকারি সম্পত্তি আছে উহা সরকারের দখলে আছে বলিয়া গণ্য করা হয়। এখন দেখা গেল যে সরকারি যে সম্পত্তি গুলা আছে, সরকারি সম্পত্তি যদি সরকারি কর্মচারী যদি দেখাশোনা করে, সেই সম্পত্তি কি সরকারের না সরকারের কর্মচারীর? অবশ্যই সরকারের। সম্পত্তি সরকারের, কিন্তু দেখাশোনার দায়িত্ব বা দেখাশোনার ভারপ্রাপ্ত কে? ওই সরকারি কর্মচারী। সম্পত্তি একজনের, দেখাশোনার দায়িত্ব প্রাপ্ত আরেকজন। টাকা পয়সা ধন সম্পত্তি আপনার, দেখাশোনার দায়িত্ব কার? স্ত্রীর। টাকা পয়সা ধন সম্পত্তি আপনার, দেখাশোনার দায়িত্ব কেরানির। টাকা টাকা পয়সা ধন সম্পত্তি সব আপনার, দেখাশোনার দায়িত্ব কার? আপনার ভৃত্যের বা আপনার চাকরের, অর্থাৎ মনিবের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্বে যখন কোনো চাকরকে রাখা হয় তাহলে তার অধিকারে সেই সম্পত্তি থাকে, কিন্তু সেই সম্পত্তি মনিবের সম্পত্তি, তার অধিকারে থাকে। কার অধিকারে থাকে? চাকরের অধিকারে থাকে, স্ত্রীর অধিকারে থাকে, বা ভৃত্যের অধিকারে থাকে, বা কেরানির দখলভুক্ত থাকে। ধারা 27। প্রশ্ন আসবে না, অত যদি না বুঝতে পারেন মাথা পাগল করার দরকার নেই। ধারা 28, নকলকরণ। যে কোনো সময় শর্ট প্রশ্ন আসতে পারে। নকলকরণ বলতে কি বোঝায়? নকলকরণ বলতে আপনি আমি কি বুঝি? কোনো ব্যক্তি সদৃশতার সাহায্যে ভ্রান্তি উৎপাদনের অভিপ্রায় বা তার দ্বারা ভ্রান্তি উৎপাদিত হবার সম্ভাবনা আছে জেনে এক বস্তুকে অন্য কোনো বস্তুর সদৃশ করলে সে নকল করে বলে গণ্য হবে। আমরা যেমন পরীক্ষায় লেখি, দেখা গেল একজন পরীক্ষায় লিখতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখন তার দেখা দেখি আর একজন লিখতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে লেখা হলো দুইজন, একজন লেখলো প্রথম ব্যক্তি, সে কি করছে? সে জানে, সে জিনিসটা জানে বা সে জিনিসটা বোঝে, সেটা লেখছে। এখন আমি সেই জিনিসটা যদি লিখি সেটাই হবে কি? নকলকরণ। অর্থাৎ কোনো বস্তু নাই, যদি নতুন কোনো বস্তু তৈরি করা হয়, দেখা গেল একজন সাইকেল তৈরি করছে, একজন সাইকেল বানাইছে, এখন ঠিক সেম একটা সাইকেল আমি তৈরি করলাম। কি করলাম? আমি ওই জিনিসটা নকল করলাম। একটা বস্তু নয়, যদি নতুন অন্য কোনো বস্তু তৈরি করা হয় তাহলে সেটাকে নকল করে বলে গণ্য করা হয়। ধারা 28। ধারা 28, নকল করণ। তাহলে কোনো ব্যক্তি সদৃশ্যতার সাহায্যে ভ্রান্তি উৎপাদনের অভিপ্রায়, অভিপ্রায় অর্থাৎ উদ্দেশ্যে, বা তদ্বারা ভ্রান্তি উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এমন কোনো কাজ করেছে যার দ্বারা কোনো ভ্রান্তি উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে এক বস্তুকে এক বস্তুর ন্যায় যদি অন্য কোনো বস্তু সদৃশ উৎপাদন করে তাহলে একে কি বলা হয়? নকলকরণ বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো জিনিস তৈরি করে, সেই বস্তুর ন্যায় যদি অপর কোনো ব্যক্তি যদি তৈরি করে তাহলে সেটা নকলকরণ বলে গণ্য হবে। এখন দেখা গেল কোনো ব্যক্তি যদি একটা আটার প্যাকেট তৈরি করলো, মনে করেন যে বসুন্ধরা আটার প্যাকেট,
বসুন্ধরার যে মালিক আছে তারা তৈরি করছে। এখন আমিও যদি বসুন্ধরার আটার প্যাকেটের সেম জিনিসটা তৈরি করি, মনে করেন সেম সব জিনিসটা লেখা আছে, বসুন্ধরার জায়গা যদি খালি বসুন্ধরা দেওয়া যায়, ঠিক আছে, খালি নামের একটু হেরফের আছে, কিন্তু প্যাকেটজাত দ্রব্য সবকিছু টোটাল জিনিসটা মনে করেন যে সেম বসুন্ধরার প্যাকেট, তাহলে এটাও হবে কি নকলকরণ। এটাও নকলকরণ, ধারা 28। এখানে নকল করা কাকে বলে তাই বোঝানো হয়েছে ধারা 28-এ। নকল করার মধ্যে তিনটা উপাদান বর্তমান থাকতে হবে নকল করার ভিতরে, অর্থাৎ আপনি যে নকল করবেন, এই নকল করা যখন আপনার প্রমাণ করতে হবে তখন তিনটি উপাদান এর ভিতরে থাকতে হবে। প্রথম উপাদান, এক জিনিসকে অন্য জিনিসের মতো করা বা করানো। দেখা গেল রাকিবের মতো আর একজন রাকিবকে তৈরি করা, প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টা হলো সদৃশ বস্তু প্রস্তুত করার উদ্দেশ্যে যেখানে ভ্রান্তি উৎপাদন সেখানেই নকল করার অপরাধের উদ্ভব হয়। ভ্রান্তি উৎপাদন অর্থাৎ ভুল উৎপাদন, সদৃশ বস্তু প্রস্তুত করার উদ্দেশ্যে অর্থাৎ সেম একটা বস্তুর ন্যায় অপর একটি বস্তু তৈরি করার উদ্দেশ্যে যখন ভুল উৎপাদন করা হয় সেখানেই নকল করার অপরাধের উদ্ভব হয়। ধারা 28। তাহলে একটা বস্তুর ন্যায় একটা বস্তু তৈরি করতে হবে, তাহলে একটা বস্তুর ন্যায় যখন আরেকটা বস্তু তৈরি করা হবে তখন ভ্রান্তি উৎপাদন করা হবে, সেখানে নকলের কি হবে উদ্ভব হবে। আরেকটি জিনিস থাকবে, সেটা হলো কোনো এক জিনিসকে অন্য জিনিসের সদৃশ করা, ইহা জানিয়া তদ দ্বারা বঞ্চনা করা হইবে। অর্থাৎ আপনি জানেন আমিও জানি যে এই জিনিসটা আসলে ওই জিনিসের সেম না, কিন্তু উৎপাদন একটা জিনিস অপর একটা জিনিসের ন্যায় করা হয়েছে। এটা ভুল উৎপাদন করা হয়েছে, এটা আমি জানি, যে উৎপাদন করছে সেই জানে, তাছাড়া অপর কোনো ব্যক্তি জানে না, এরকম একটা উদ্দেশ্য থাকতে হবে। ধারা 28। নকলকরণ সাধারণত অবিকল অনুসরণকে বোঝায়, কিন্তু দণ্ডবিধির অধীনে অবিকল অনুসরণ না হইলেও মূল ও অনুকরণীয় বিষয়ের মধ্যে পুঙ্খানুপুঙ্খ সাদৃশ্য না থাকলেও তা নকলকরণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ দণ্ডবিধি আইনের নকলকরণ বলতে অবিকল যে নকল হইতেই হবে তেমন না। ওই নকল করার জন্য যদি মূল বিষয়টা থাকে এবং যদি অনুকরণ করা হয়, প্রথমে যে বললাম বসুন্ধরার প্যাকেট যদি সেম টু সেম হয় এবং বসুন্ধরার জায়গায় যদি ধূসুন্ধরা বা অন্য কোনো ধারা যদি দেওয়া দেওয়া হয়, শুধু নামের যদি একটু চেঞ্জ থাকে, হেরফের যদি থাকে, কিন্তু মূল যে প্যাকেটটা থাকবে, প্যাকেটের কারণে অনেকে বুঝতে পারবে যে এটা বসুন্ধরার প্যাকেট। এরকম সাদৃশ যদি কোনো ভ্রান্তি উৎপাদন করা হয় তাহলে সেটাই হবে কি নকলকরণ। অর্থাৎ একটা বস্তুর ন্যায় অন্য একটা বস্তু তৈরি করাই হলো নকলকরণ। ধারা 28। তাহলে ধারা 27 হলো স্ত্রী, কেরানি অথবা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি থাকবে, কিন্তু সম্পদের মালিক যে ব্যক্তি তিনি সম্পত্তির মালিক থাকবেন, কিন্তু সম্পত্তিটা স্ত্রীর অথবা কেরানির অথবা ভৃত্যের হেফাজতে থাকবে বা অধিকারভুক্ত থাকবে। ধারা 27। ধারা 28 নকলকরণ অর্থাৎ সেম টু সেম হবে, একটু 19-20 হেরফের হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। ধারা 29 দলিল। দলিল এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। আসলে দলিল বলতে কি বোঝায়, দলিলটা কি? দলিল বলতে আমরা সাধারণত বুঝি জমি জমা সংক্রান্ত যে বিভিন্ন কাগজপত্র যে থাকে তাকেই কি বলা হয় দলিল। যেটা আমাদের মাথায় সবসময় কাজ করে, দলিল জমি সংক্রান্ত বিষয়গুলো, চাচাদের জমি, দাদাদের জমি, বাপেদের জমি, নিজেদের জমি, এই যে দলিল সংক্রান্ত এগুলা, জমি সংক্রান্ত যে বিভিন্ন কাগজপত্র থাকে সেগুলাই আমরা দলিল হিসেবে জানি। আসলে দলিল কি, দলিলের সংজ্ঞা কি? ধারা 29। ধারা 29-এ বলা হয়েছে কোন অক্ষর, কোন আকৃতি, কোন চিহ্ন বা অন্য কোনো কিছুর সাহায্যে কোনো বস্তুর উপর লিখিত, অঙ্কিত, খোদাইকৃত বা বিকৃত করা যে কোনো প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে তাকেই দলিল বলে। সাক্ষ্য আইনের 3 ধারা, সাক্ষ্য আইনের 3 ধারা, দণ্ডবিধির 29 ধারা। তাহলে দলিল বলতে কি বোঝায়? দলিল বলতে বোঝায় কোনো অক্ষর, কোনো আকৃতি, কোনো চিহ্ন। আপনারা দলিল কখনো দেখছেন? দলিল কখনো দেখছেন দলিল?
আপনাদেরকে বলছি, দলিল কেউ দেখছেন কিনা? দলিল, দলিল তো দেখছি স্যার। দলিল দেখছেন? দলিলের উপরে লেখা থাকে, অক্ষর থাকে, বিভিন্ন চিহ্ন থাকে, আছে? এত খেয়াল করি নাই। কোনো অক্ষর, আকৃতি, চিহ্ন বা অন্য কিছুর সাহায্যে কোনো বস্তুর উপর, কোনো বস্তু, কোনো বস্তুর উপর লিখিত, অঙ্কিত, খোদাইকৃত কি দ্বারা? কোনো অক্ষর দ্বারা, কোনো আকৃতি দ্বারা বা কোনো চিহ্ন দ্বারা, কোনো অক্ষর দ্বারা, কোনো আকৃতি দ্বারা বা কোনো চিহ্ন দ্বারা, অথবা অন্য কোনো বস্তুর সাহায্যে, অন্য কিছুর সাহায্যে কোনো বস্তুর উপরে অঙ্কিত, লিখিত বা খোদাইকৃত বা বিবৃত করা, যা কোনো প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকেই দলিল বলে। তাকেই দলিল বলে। ধারা 29। এখন দলিল যদি আমি যদি বলি যে কোনো মেয়ে, এটা উদাহরণ সাপেক্ষে আমি বলতেছি, যদি কোনো মেয়ে যে একটা কাগজে লিখে যায় যে এই এই কারণে আমি মৃত্যুবরণ করলাম, তাহলে ওটা ওই মেয়ের লিখিত যে বিবৃতি থাকবে, লিখিত যে ভাষাটা থাকবে, যে কাগজটা থাকবে, ওটা তার কি? মৃত্যুর দলিল। সে কি কারণে মৃত্যুবরণ করলো, বা কোনো ছেলের কারণে কিনা, বা কোনো ছেলে যদি মৃত্যুবরণ করে কোনো মেয়ের কারণে কিনা, বা অন্য কোনো কারণে, যে কারণেই হোক না কেন, তার দ্বারা কি করা যাবে? কোনো কিছু প্রমাণ করা যাবে ওই লিখিত কাগজটা দ্বারা, বা লিখিত অন্য কোনো কিছু দ্বারা কি করা যাবে? কোনো অপরাধের বিষয় প্রমাণ করা যাবে, বা কোনো প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। তাহলে তার ওই লিখিত বিবৃতি কি দলিল হিসেবে গণ্য করা যায়, সাক্ষ্য আইনের 3 ধারা দণ্ডবিধির ধারা 29। তাহলে দলিল বলতে বোঝায় কিসের মাধ্যমে কোনো বস্তুর উপর অক্ষর, আকৃতি, চিহ্ন দ্বারা খোদাইকৃত বা অঙ্কিত হলো, উহা প্রমাণ হিসেবে বিচারের বেলায় ব্যবহৃত পারে কিনা তা বিবেচ্য নয়। উদাহরণ: চুক্তির প্রমাণ, চুক্তির প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে চুক্তির শর্তসমূহ বর্ণনাকারী এমনতর ব্যাংকারকে দেওয়া চেক, দলিল হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি যখন কোনো ব্যাংকের চেক দিয়ে কখনো, আপনারা যখন পুলিশ ব্যাংকের লোন উঠান, লোন উঠানোর ক্ষেত্রে দেখা যায় 3টা 4টা করে ব্যাংকের কি করা লাগে? চেক দেওয়া লাগে। এই যে চেক দেওয়া লাগে, এটা চেক কি? এটা প্রমাণ হিসেবে রেখে দেওয়া হয়। এটা প্রমাণ, আপনি লোন উঠাইছেন, এই চেক দিছেন। আপনি যদি লোন পরিশোধ না করেন, তখন এই চেকের মাধ্যমে কি অনেক কিছু প্রমাণ করা যাবে। আপনি লোন উঠাইছেন, লোনের চেক দিছেন, এই চেকের মাধ্যমে চেকটা আপনার কি দলিল হিসেবে ব্যবহার করা যাবে। আমমোক্তারনামা দলিল হিসেবে ব্যবহার করা যায়। মানচিত্র, পরিকল্পনা দলিল হিসেবে কি করা যায়? ব্যবহার করা যায়। আপনার দেশের যে মানচিত্র আছে, অথবা আপনার বাড়ির মানচিত্র, আপনার ঘরের মানচিত্র, আপনার এলাকার মানচিত্র, আপনার জমির যে মানচিত্র, এগুলা দ্বারা কি করা যায়, বা পরিকল্পনা দ্বারা, পরিকল্পনা দলিল হিসেবে গণ্য করা যায়। অর্থাৎ অক্ষর দ্বারা, আকৃতি দ্বারা, চিহ্ন দ্বারা যা কিছু খোদাই করা হয়, অঙ্কিত করা হয়, বিবৃত করা হয়, তাই কি করা হয়? দলিল হিসেবে। এবং এই সকল বস্তু যদি সাক্ষ্য প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার হয়, তাহলে তাকে কি বলে? দলিল বলে। তাহলে তাকেই দলিল বলে। দলিল বলতে বোঝায় কোনো অক্ষর, কোনো আকৃতি, কোনো চিহ্ন বা কোনো অন্য কোনো জিনিস দ্বারা, অন্য কোনো জিনিস দ্বারা কোনো বস্তুর উপর, অবশ্যই কোনো বস্তুর উপর লিখিত হইতে হবে, কোনো অঙ্কিত হইতে হবে, কোনো খোদাইকৃত হইতে হবে, বা কোনো বিবৃতি হতে হবে, যা কোনো প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে, তাকেই দলিল বলে। তাকেই দলিল বলে। এখন আপনারা যদি সমিতি করেন, সমিতি করার ক্ষেত্রে যদি লোন নেন, লোনের ক্ষেত্রে অনেক কিছুই দলিল হিসেবে, প্রমাণ হিসেবে কি করা হয়? রেখে দেওয়া হয়। দলিল হিসেবে, শর্ত হিসেবে অনেক কিছুই থাকে, এগুলাও দলিল হিসেবে ব্যবহার করা যায়। আপনার চেক, আপনি যখন চেক দেন, চেক যখন ব্যাংকারকে দেন, ব্যাংকারের চেক দলিল হিসেবে ব্যবহার করা যায়। তারপরে আমমুক্তারনামার দলিল, অর্থাৎ আমমুক্তারনামার দলিল যে আছে, সে দলিলও ব্যবহার করা যায়। তারপরে মানচিত্র, আপনার কোনো পরিকল্পনা,
আপনি যদি কোনো পরিকল্পনা করেন, পরিকল্পনার জন্য কোনো ছক করেন, তাহলে সে ছকও কি করা যাবে, পরিকল্পনাও আপনার দলিল হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 29। তাহলে ধারা 27 স্ত্রী, কেরানি অথবা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি থাকবে, কিন্তু সেই সম্পত্তির প্রকৃত মালিক যে ব্যক্তির সম্পত্তি তারই থাকবে। ধারা 28 নকলকরণ। ধারা 29 দলিল। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 30 মূল্যবান জামানত। মূল্যবান জামানতটা বলতে আসলে কি বোঝায়? মূল্যবান জামানত, মূল্যবান জামানত বলতে এমন কোন দলিল বোঝায় যে দলিল বলে কোনো আইনানুগ অধিকার প্রতিষ্ঠিত, সম্প্রসারিত বা হস্তান্তরিত, সীমিত, বিলুপ্ত বা খারিজ হয়, অথবা যা দ্বারা কোনো ব্যক্তি এই মর্মে স্বীকার করেন যে তিনি কোনো আইনানুগ দায়িত্বাধীনে রয়েছেন বা তার কোনো আইনানুগ অধিকার নাই। তাহলে ধারা 30-এ কি বলা হয়েছে? মূল্যবান জামানত। জামানত বলতে কি বোঝায়? আমরা যেমন আর আগে বলছিলাম, জামানত বন্ড বা জামানত প্রদান না করার কারণে আপনার মোটামুটি 106 ধারা থেকে ওই মূল্যবান জামানত নেওয়ার কথা, বন্ড নেওয়ার কথা 118 ধারায় কি করছে, জামানত দিতে হবে। আর 124-এ কি বলা হয়েছে? জামানত বা বন্ড প্রদান করার না কারণে যদি কোনো ব্যক্তি যদি কারারুদ্ধ হয়, তাহলে তাকে কি জামিনে মুক্তি প্রদান করতে পারেন, তাকে খালাস দিতে পারেন। কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট পারেন। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা। এইটাই হলো জামানত। এটাই জামানত। এখানে মূল্যবান জামানত, এখানে জামানতটা মূল্যবান জামানত। মূল্যবান জামানত বলতে বোঝায় একখানা দলিল, একখানা দলিল যা কোনো আইনানুগ অধিকার সৃষ্টি করে, যার দ্বারা কোনো আইনানুগ অধিকার সৃষ্টি করে, যা কোনো আইনানুগ অধিকার সম্প্রসারিত করে। অর্থাৎ দলিল দ্বারা আপনি আপনার জমি পাইতে পারেন, অথবা অপর কোনো ব্যক্তি যদি দলিল দেখায়, তাহলে আপনার কি হইতে পারে? দলিল আপনার যদি যদি অপর কোনো ব্যক্তির সম্পত্তি আপনার ভিতরে যদি থাকে, তাহলে সে যদি দলিল বা প্রমাণ যদি দেখাইতে পারে, তাহলে কি করা যেতে পারে? সেই দলিল দ্বারা আপনার ভিতর থেকে অধিকার কি সীমিত করতে পারে, অর্থাৎ অধিকার বিলুপ্ত করতে পারে। আপনার যে ওই জমিতে বা ওই মূল্যবান কোনো জিনিসে যে আপনার অধিকার নাই, সেটা ওই ব্যক্তির যে অধিকার আছে সেটা প্রমাণ করা যেতে পারে। যা কোনো আইনানুগ অধিকার মুক্ত করে, আইনানুগ অধিকার বিলুপ্ত করে, আইনানুগ অধিকার সীমিত করে, যা আইনানুগ অধিকার হস্তান্তর করে, অথবা কোনো ব্যক্তি তার আইনানুগ দায়িত্ব স্বীকার করেন বা কোনো ব্যক্তি স্বীকার করেন বা কোনো আইনানুগ অধিকার নাই। ধারা 30। তাহলে মূল্যবান জামানতের প্রকৃতিটা কিরূপ হবে? যে দলিল মূল্য সৃষ্টি করে, যে দলিল মূল্য সৃষ্টি করে, অর্থাৎ যার দ্বারা আইনানুগ অধিকার সৃষ্টি হয় বা নষ্ট হয় বা নষ্ট হবে বলে মনে করা হয়, তাই মূল্যবান জামানত। এখন আপনি যদি কোনো দলিল থাকে, আপনার যদি কোনো দলিল থাকে, সম্পদের দলিল থাকে, আপনি সেই সম্পদের দলিল দ্বারা কি করতে পারেন? খাজনার, আপনারা যে খাজনা দাখিল করেন, খাজনার দাখিলকে কি মূল্যবান জামানত হিসেবে গণ্য করা যায়? মূল্যবান জামানত বলা যায়। কবিলিয়তকেও মূল্যবান জামানত করা যায়। দলিলের উপর স্ট্যাম্প লাগানো, হিসাবের খাতা, এগুলা মূল্যবান জামানত। আপনার দলিলের উপরে স্ট্যাম্প স্ট্যাম্প লাগানো হয়েছে, এগুলাও কি মূল্যবান জামানত। তাহলে মূল্যবান জামানত বলতে বোঝায় যে দলিল মূল্য সৃষ্টি করে, যে দলিল মূল্য সৃষ্টি করে, অর্থাৎ যার দ্বারা আইনানুগ অধিকার সৃষ্টি হয় অথবা আইনানুগ অধিকার কি খর্ব হয় বা নষ্ট হয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাকেই মূল্যবান জামানত বলা হয়।
যেমন দলিল, জমি জমার দলিল, যে কোনো বিষয়ে যদি দলিল আপনি যদি রাখেন, সংরক্ষণে রাখেন, যার দ্বারা আপনি অন্য কোনো কিছুর উপর অধিকার ফলাইতে পারেন, আপনি অধিকার ফলাইতে পারেন, অথবা অপর কোনো ব্যক্তি এমন কোনো জিনিস দেখালো যার দ্বারা আপনার অধিকার কি খর্ব হলো বা নষ্ট হলো, এই সকল বস্তুকেই কি মূল্যবান জামানত বলা হয়। ধারা 30। ধারা 27, ভৃত্যের বা স্ত্রীর বা কেরানির দখলভুক্ত বা অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28, নকলকরণ। ধারা 29, দলিল। ধারা 30, মূল্যবান জামানত। বোঝা যায় না মাথার উপর দিয়ে যায়? 30 ধারাটা স্যার আবার বলেন। কোনটা? এই মূল্যবান জামানত। মূল্যবান জামানত, একটা উদাহরণ দেই। ক, একটি হুন্ডির পৃষ্ঠে তার নাম সই করেন। যেহেতু এই পৃষ্ঠাঙ্কনের ফল হচ্ছে হুন্ডির সত্ত্ব এরূপ কোন ব্যক্তির নিকট হস্তান্তর করা যিনি উহার আইনানুগ ধারক হতে পারেন, সেহেতু উক্ত পৃষ্ঠাঙ্কন একটি মূল্যবান জামানত বলে গণ্য হবে। আমরা যেমন বিভিন্ন চিঠি খাম করে এক জায়গা থেকে অপর জায়গায় পাঠাই, পাঠানোর ক্ষেত্রে লেখে কি, প্রেরক পুলিশ সুপার অমক, প্রাপক পুলিশ সুপার অমক। এই যে লেখাটা যে হয়, এই লেখাটাও একটা মূল্যবান জামানত বলে গণ্য হবে। এই লেখাটাও একটা মূল্যবান জামানত বলে গণ্য হবে। আমরা এমনও কিছু চিঠি ইস্যু করি, দেখা যায় যে এই চিঠি ইস্যু করার ক্ষেত্রে ওই ব্যক্তির নাম দেওয়া হয় যে প্রেরক এই, আর প্রাপক এই, ওই ব্যক্তি ছাড়া অপর কোনো ব্যক্তি এটা নিতে পারবে না। অথবা আমরা বলতে পারি যে আপনার এই যে বিভিন্ন পার্সেল আছে, বিভিন্ন করতোয়া কুরিয়ার সার্ভিস, তারপরে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তারপরে এসএ কুরিয়ার সার্ভিস, এই যে সার্ভিস গুলা যে আছে, এরা যে বিভিন্ন যে পার্সেল নিয়ে আসা হয়, চিঠিপত্র নিয়ে আসা হয়, বিভিন্ন কিছু যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে এদের মাধ্যমে যে নিয়ে আসা হয় জিনিসগুলা, সেখানে কি থাকে? একটা লেখা থাকে। এই লেখাটাই একটা মূল্যবান জামানত। কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। যখন কোনো জিনিস কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়, ওটাই লেখা থাকে যে এটা যাবে অমুক জায়গায়, পাবনা জেলায় অমুক, এই জিনিসটা পাবে সোহান বা সবুজ বা রকি, যাই বলেন না কেন, এই জিনিসটা যে ব্যক্তি পাবে যার নামে পৃষ্ঠাঙ্কন করা হয়, এই পৃষ্ঠাঙ্কনকৃত এই বস্তুটি কি একটি মূল্যবান জামানত বলে গণ্য হবে। ধারা 30, যার দ্বারা আপনি অধিকার ফলাইতে পারবেন, যার দ্বারা অধিকার আপনি ফলাইতে পারবেন যে এটার উপর আমার অধিকার আছে, অথবা যে জিনিস দ্বারা অপর কোনো ব্যক্তি কি করতে পারবে, আপনার উপর অধিকার ফলাতে পারবে, যেটার উপর আমার অধিকার আছে তোমার কোনো অধিকার নাই, সেটাই হলো কি মূল্যবান জামানত। ধারা 30। ধারা 31, উইল। উইল বলতে কোন ওসিয়তমূলক দলিলকে বোঝাবে, উইল দরকার নাই। ধারা 34। ধারা 34, ধারা 34-এ বলা হয়েছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধন কল্পে কৃত কার্যাবলী। কতিপয় ব্যক্তি একই অভিপ্রায়ে কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করলে উক্ত ব্যক্তিগণ প্রত্যেকেই উক্ত কার্যের জন্য একই অপরাধে দায়ী হবে। এখন আমরা পড়ছিলাম ধারা 9-3 একটা অপরাধ পড়ছিলাম। ওই অপরাধের ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 9-3, 9-3 ছিল সংঘবদ্ধ ধর্ষণ। এখানে প্রত্যেক ব্যক্তি একটা অভিপ্রায়, একটা উদ্দেশ্যে যখন কোনো অপরাধমূলক কাজ করবে, তাহলে প্রত্যেকেই কি হবে, উক্ত অপরাধের জন্য দায়ী হবে। ধারা 34। ধারা 34, তাহলে এখানে বলা হয়েছে যখন দুই বা চার বা পাঁচ বা একাধিক ব্যক্তি যখন একত্রে সম্মিলিত হয়ে এমন কোনো কাজ করবে বা এমন কোনো অপরাধমূলক কার্য করবে, যে অপরাধমূলক কাজ করার জন্য বা সম্পাদন করার জন্য প্রত্যেক ব্যক্তি ওই কাজের জন্য কি হবে, অপরাধী হিসেবে তাই হবে। অথবা দেখা গেল 5-7জন ব্যক্তি মিলে ডাকাতি করলো, ডাকাতি করা এখানে যারা থাকবে ওই দলবদ্ধ ভাবে যারা ডাকাতি করবে, তারা প্রত্যেক সদস্য কি হবে, ডাকাতির অপরাধে অপরাধী হবে। অর্থাৎ সম্মিলিতভাবে যখন কোনো অপরাধ করা হয়, তার শাস্তি ধারা 34।
অর্থাৎ যদি খুন করা হয়, খুনের পর 302, তার সাথে দণ্ডবিধির 34 ধারা। কথা বোঝা গেল? যখনই কোনো অপরাধের বিষয় লেখা হয়, ডাকাতি হোক খুন হোক, তখনই যখন 2 বা 4 জন থাকে তখন লেখা হয় দণ্ডবিধির 302/34, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে এই খুনের অপরাধটা করছে, অথবা একাধিক ব্যক্তি মিলে এই ডাকাতির কাজটি করছে, অথবা একাধিক ব্যক্তি মিলে করছে কি দস্যুতার অপরাধ করছে বা বেআইনি সমাবেশ সংক্রান্ত কোনো অপরাধ করছে। ধারা 34, কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। কৃত কার্যাবলী অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি মিলে যখন একই উদ্দেশ্য, অর্থাৎ সেটা চুরি হোক ডাকাতি হোক, চুরি তো হবে না, চুরি তো একজন করে, ডাকাতি অথবা দস্যুতা অথবা খুন অথবা অপহরণ অথবা অন্য কোনো অপরাধ করার জন্য যদি সম্মিলিতভাবে সবাই যদি একসাথে কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধ কার্যের জন্য প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন। ধারা 34। ধারা 34। এখন আপনারা থানা ফাঁড়িতে যারা আছেন তারা একটু দেখবেন, যখন কোনো খুনের অপরাধ হয়, ডাকাতির কোনো অপরাধ হয়, তখন দেখবেন ধারা লেখা থাকে 302/34, অথবা ডাকাতি যদি হয় 396, 397, 398, এগুলোর সাথে ধারা 34, অর্থাৎ এক বা একাধিক ব্যক্তি ডাকাতি কার্যক্রম সম্পাদন করে, অথবা এক বা একাধিক ব্যক্তি মিলে খুন করে, অথবা এক বা একাধিক ব্যক্তি মিলে দস্যুতা করে বা বেআইনি সমাবেশের ক্ষেত্রে ওই 34 ধারা কি করা হয়, সংযুক্ত করা হয়। ধারা 34। তাহলে ধারা 27, স্ত্রী, কেরানি অথবা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28, নকলকরণ। ধারা 29, দলিল। ধারা 30, মূল্যবান জামানত। ধারা 31, উইল। ধারা 34, কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধন করবে কৃতকার্যের জন্য প্রত্যেকেই কি হবে, অপরাধী হবে। ধারা 34। ধারা 39, স্বেচ্ছাকৃতভাবে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে। স্বেচ্ছাকৃতভাবে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে, নিজের ইচ্ছায় যে মাধ্যমের সাহায্যে কোনো কার্য অনুষ্ঠান অভিপ্রেত হয়েছিল, তার সাহায্যে অথবা এর মাধ্যমে যা প্রয়োগকালে উহার উক্ত কার্যানুষ্ঠান হবার সম্ভাবনা রয়েছে বলে জেনে বা অনুরূপ বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও যে ব্যক্তি সে মাধ্যমের সাহায্যে উক্ত কার্য অনুষ্ঠান করে, সে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে উক্ত কার্য অনুষ্ঠান করে বলে গণ্য হবে। এগুলা পড়া পড়তে গেলে মাথায় মনে করেন যে ঢোকে না, খুবই কষ্ট লাগে। ভাষার কোনো সাইজই নাই, পুরা প্যাসাইজ, পুরা ব্যাসাইজ। তাহলে স্বেচ্ছাকৃত ভাবে মানে ইচ্ছাকৃত ভাবে, স্বেচ্ছায় লোকটি স্বেচ্ছায় এই কাজটা করছে, মানে নিজের ইচ্ছায় করছে, জেনে বুঝে শুনে কি করছে, সে নিজের ইচ্ছায় কাজটা করছে। এখন এই কাজ কথাটা মনে করেন যে ঘোড়ার পেঁচা মনে করেন বিভিন্ন ভাবে জানা দিছে। ধারা 39, একটা উদাহরণ বলি। ধারা 39, ক, দস্যুতা সুগম করার জন্য বৃহৎ শহরে একটি লোক সমাগম পূর্ণ বাসগৃহে রাত্রিকালে আগুন ধরে দেয়। ক কি করবে, মূলত উদ্দেশ্য হলো সে ডাকাতি করবে, সে দস্যুতা করবে, ডাকাতি না, সে দস্যুতা করবে। দস্যুতা করার জন্য কি করে, বৃহৎ একটি শহরে একটি লোক সমাগম পূর্ণ গৃহে, অর্থাৎ এমন একটা গৃহে আগুন লাগায় যে গৃহে মনে করেন 15-20 জন মানুষ আছে, এমন কোন গৃহে রাত্রিকালে কি করে, আগুন ধরে দেয় এবং এক ব্যক্তির মৃত্যু ঘটায়। এক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় না করে থাকতে পারে, কিন্তু সে জানে যে তার কার্যের দ্বারা মৃত্যু ঘটতে পারে বলে দুঃখিত হতে পারে, তথাপি সে জেনে বুঝে যদি থাকে তৎকর্তৃক মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে, তাহলে সে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটিয়েছে বলে গণ্য হবে। ধারা 39। ধারা 39। তাহলে 39 ধারায় বলা হয়েছে, স্বেচ্ছাকৃতভাবে শব্দটির ব্যাখ্যা হলো মোটামুটি ভাবে ফলের প্রকৃতি জানিয়া কোনো কাজ করা, বা যে ফল হওয়া স্বাভাবিক তার অভিপ্রায় করিয়া কোনো কাজ করাকেই স্বেচ্ছাকৃতভাবে কাজ করা বলা হয়। অর্থাৎ আপনি এমন কোনো কাজ করবেন, আপনি এমন কোনো কাজ করলেন
যে কাজের ফল আপনার জানা আছে, বা আপনি এমন কোনো কাজ করলেন আপনি জানেন যে এই কাজের ফল এরূপ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, তা জানা সত্ত্বেও যদি আপনি সেই কাজটি করেন তাহলে তাকে স্বেচ্ছাকৃতভাবে কাজ করা বলা হয়। আপনি যদি কোনো মানুষের মাথায় আঘাত করেন, আপনি জানেন যে ওই মানুষটি মারা যাওয়ার সম্ভাবনা আছে, মাথায় আঘাত করলে একজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন হাতে যদি কাউকে বাড়ি দেন, আপনি জানেন যে হাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এই জানা সত্ত্বেও যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনি স্বেচ্ছাকৃতভাবে ওই কাজটি করেছেন বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যে কাজের পরিণাম বা ফল সে যদি জানে যে এরূপ কোনো কিছু ঘটতে পারে, তাহলে এরূপ ঘটার পরেও, সে কাজের ফল বা পরিণতি জানার পরেও যদি সেই ব্যক্তি উক্ত কাজটি করে তাহলে সে কাজটি স্বেচ্ছাকৃতভাবে করেছে বলে গণ্য হবে। ধারা 39। ধারা 39 আপনার বইয়ের ভাষায় পড়ার দরকার নেই, দাঁত মাত সব ভাঙা যাবে। আপনারা এইভাবেই পড়েন, সহজভাবে পড়েন, যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যে কাজের পরিণাম বা ফল জানে, বা বা পরিণাম বা ফল এমন কিছু হতে পারে যা তার জানা আছে বা অবগত আছে, এরূপ জানা বা অবগত থাকা সত্ত্বেও যদি ওই ব্যক্তি ওই কাজটি করে তাহলে সে স্বেচ্ছাকৃতভাবে কাজটি করেছে বলে গণ্য হবে। ধারা 39। আমার কথা কি বোঝা যায়? বইয়ের ভাষায় পড়তে গেলে খুবই কষ্ট হবে। আপনারা যে উদাহরণ নিতে পারেন যে ক দস্যুতা করার জন্য একটি বড় শহরে, ক দস্যুতা করার জন্য একটি বড় শহরে বড় একটি বাড়িতে, মানে বাসগৃহ পূর্ণ, মনে করেন যে 10-15 জন মানুষ আছে, এরূপ কোন গৃহে আগুন লাগিয়ে দেয়। ক জানে যে যেহেতু 10-15 জন লোক আছে সেখানে কোনো ব্যক্তি মারা যাইতে পারে, কিন্তু ক কি করছে, ক জানে যে মারা যাইতে পারে কিন্তু মারা যাওয়া তার মূল ঘটনা না, সে চাইতেছে যে দস্যুতা করবে যেন লোকজন ব্যস্ত হয়ে পড়ে সেদিকে, তাহলে অন্যদিকে কি হবে, ফাঁকা হবে। অন্যদিকে যদি ফাঁকা হয় সে কি করবে, সুন্দর করে দস্যুতা করে চলে যেতে পারে, তার মূল উদ্দেশ্য হলো দস্যুতা করা। কিন্তু সে জানে যে আমি যদি আগুন লাগা দেই তাহলে ওই বাসগৃহের কোনো ব্যক্তি মারা যাইতে পারে, তা সত্ত্বেও সে কি করছে, আগুন লাগা দিয়েছে, তার ফলে 1 বা 2 জন ব্যক্তি মারা গেছে। তাহলে সেই মৃত্যুর কারণে ওই কর কি হবে, অপরাধ হবে, অর্থাৎ সে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটাইছে বলে গণ্য হবে। ধারা 39। বোঝা গেল? ধারা 39 বোঝা গেল? কথা বলেন। জি স্যার, এটা বুঝতে পারছি, এটা তো মোটামুটি সহজই আছে। অর্থাৎ আপনি এমন স্বেচ্ছাকৃত। কোন কাজ করবেন যে কাজের ফল বা পরিণাম আপনার জানা আছে, জানা সত্ত্বেও আপনি সেই কাজটা যদি করেন তাহলে আপনি কাজটি স্বেচ্ছাকৃতভাবে করেছেন বলে গণ্য হবে। ধারা 39। ধারা 39। ধারা 40 অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মূর্ধন্য। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মূর্ধন্য। তা অপরাধ বলতে কি বোঝায়? অপরাধ বলতে বোঝায় যে কাজ করলে বা না করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে তাকে অপরাধ বলে। অর্থাৎ জনগণকে আপনি বললেন যে আপনি সাহায্য করেন কিন্তু জনগণ সাহায্য করলো না, তাহলে কি হবে, সেটা অপরাধ হবে। অথবা কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে যদি আঘাত করে, আসলে তো আঘাত করা যাবে না, আঘাত করলে কি হবে, মারা যাওয়ার সম্ভাবনা আছে বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে, এই আঘাত করা কি আইনে নিষেধ আছে। আইনে নিষেধ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আঘাত করে, মেরে ফেলে, খুন করে, ধর্ষণ করে বা অন্য কোনো অপরাধ করে তাহলে সেটা কি হবে, অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 40 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মূর্ধন্য। তো ধারা 27 স্ত্রী, ভৃত্য অথবা কেরানির অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ, সেম টু সেম একটা জিনিস তৈরি করা বা একটা জিনিসকে অনুকরণ করে নতুন একটা জিনিস প্রস্তুত করা বা উৎপাদন করা। ধারা 29 দলিল। কোন বস্তুর উপর অঙ্কিত অক্ষর দ্বারা, চিহ্ন দ্বারা কি কি অঙ্কিত, বিবৃত, এই প্রত্যেকটা জিনিসকে কি বলা হয়, দলিল বলা হয়। ধারা 30 মূল্যবান জামানত। মূল্যবান
দেখছি। ধারা 30 মূল্যবান জামানত, ধারা 31 উইল, ধারা 34 যদি সংঘবদ্ধভাবে যদি সংঘবদ্ধভাবে একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধন কল্পে যদি কোনো অপরাধমূলক কার্য করে তাহলে প্রত্যেকেই সে অপরাধের জন্য কি হবে? অপরাধী হবে। ধারা 34। ধারা 39 স্বেচ্ছাকৃত হবে। ধারা 40 অপরাধ, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-এর মধ্যাহ্ন। যে কাজ করলে বা না করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে তাকেই অপরাধ বলে। অর্থাৎ দেশের প্রচলিত আইনে এমন কোনো কাজ করার কথা বলা হয়েছে যে কাজ না করলে কি অপরাধ হবে, অথবা এমন কোনো কথা বলা হয়েছে বা কাজ করতে নিষেধ করা হয়েছে সেই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেটাও অপরাধ হবে। ধারা 40 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-এর মধ্যাহ্ন। ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় আইন। ধারা 41, ধারা 42 দরকার নাই, কখনো প্রশ্ন আসে না, কখনো প্রশ্ন আসবেও না, এমসিকিউ আসারও সম্ভাবনা নাই। ধারা 44 ক্ষতি। ক্ষতি বলতে কি বোঝায়? ক্ষতির যে কোনো সময় শর্ট প্রশ্ন আসতে পারে। ক্ষতি কি বা ক্ষতি কাকে বলে? অবৈধভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির অনিষ্ট সাধন করাকেই ক্ষতি বলে। তাহলে ক্ষতি বলতে কি বোঝায়? অবৈধভাবে, বৈধভাবে না, অবৈধভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির অনিষ্ট সাধন করাকেই ক্ষতি বলে। ধারা 44। ধারা 44। তাহলে ধারা 44-এ বলছে ক্ষতি। ক্ষতি বলতে কি বোঝায় বা ক্ষতি কি বা ক্ষতি কাকে বলে? ক্ষতি বলতে বোঝায় কোনো ব্যক্তির সুনাম নষ্ট করে দিলেন, কোনো ব্যক্তির সুনাম নষ্ট করে দিলেন, কোনো ব্যক্তির মন নষ্ট করে দিলেন, কোনো ব্যক্তির দেহ বা সম্পত্তির অনিষ্ট সাধন করলেন, তাহলে এই অনিষ্ট সাধন করাকে কি বলে? ক্ষতি বলে। তাহলে একজন মানুষের ক্ষতি করতে গেলে, যদি একজন মানুষের কেউ ক্ষতি করতে চায় তাহলে কোন কোন কাজের দ্বারা ওই ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আঘাত করে তাহলে দেহের যদি কোনো অনিষ্ট সাধন হয়, কোনো হাত ভেঙে যায়, কোনো পা ভেঙে যায়, বা কোনো মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয় বা শরীরে কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় সেটা কি হবে? তার ক্ষতি হবে। ধারা 44। কোনো ব্যক্তির যদি মন যদি নষ্ট করে দেয়, মন বা কোনো ব্যক্তির সুনাম, কোনো ব্যক্তির যদি সুনাম নষ্ট করে পেপার পত্রিকার মাধ্যমে বা এমন কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে বা এমন কোনো লেখনির মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সুনামের যদি অনিষ্ট সাধন করে, সুনাম যদি ক্ষুণ্ণ করে, তাহলে সেটাও কি হবে? ক্ষতি হিসেবে গণ্য হবে। অথবা কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সম্পত্তির অনিষ্ট সাধন করে, দেখা গেল জমিতে ধান চাষ করছে, সে ধান নষ্ট করলো, অথবা দেখা গেল জমিতে, তাহলে ক্ষতি বলতে কি বোঝায়? ক্ষতি কিভাবে করা যায়? অবৈধভাবে। ক্ষতি কোনো সময়ই বৈধভাবে হবে না, ক্ষতি সবসময় অবৈধভাবে করতে হবে। অবৈধভাবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির অনিষ্ট সাধন করে তাহলে তিনি ক্ষতি সাধন করেছেন বলে গণ্য হবে, বা তাকে এই অনিষ্ট সাধন করাকে ক্ষতি বলে। ধারা 44। ধারা 44। তাহলে ধারা 27। ধারা 27-এ বলা হয়েছে স্ত্রী, কেরানি বা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ, সেম একটার অনুকরণে অন্য কোন জিনিস তৈরি করা বা উৎপাদন করা। ধারা 29 দলিল। ধারা 30 মূল্যবান জামানত। ধারা 31 উইল। ধারা 34 একাধিক একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে একই উদ্দেশ্য সাধন কল্পে যদি কোনো কাজ করে তাহলে সে কাজের পরিণতি প্রত্যেক
ভোগ করবে, ধারা 34। ধারা 39 স্বেচ্ছাকৃত হবে, ধারা 40 অপরাধ, ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় আইন, ধারা 44 ক্ষতি, ধারা 44 ক্ষতি, ধারা 51 ধারা 51 শপথ বা হলফ, শপথ বা হলফ। এখন শপথ বা হলফ বলতে কি বোঝায়? শপথ বা হলফ বলতে বোঝায় ধর্মত প্রতিজ্ঞা পূর্বক শপথকে বোঝায়। ধর্মত প্রতিজ্ঞা অর্থাৎ আপনার ধর্মের নামে, বা আপনি মুসলিম যদি হন মুসলিম ধর্মের নামে, অথবা অন্য কোনো ধর্মের নামে যে ব্যক্তি হোক না কেন, যে ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ হয়, প্রতিজ্ঞা করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা দেই, এই প্রতিজ্ঞাকে কি বলা হয়? শপথ বলা হয়। এই ধর্মত প্রতিজ্ঞা পূর্বক শপথকে বোঝায়, বা সরকারি কর্মচারীর সম্মুখে গ্রহণীয় এবং আইন বলে প্রয়োজনীয় বা অনুমোদিত ঘোষণাকে বোঝায়। সরকারি কর্মচারীর সম্মুখে অর্থাৎ সরকারি যে কর্মচারী আছে, সেই সরকারি কর্মচারীর সম্মুখে গ্রহণীয় এবং আইন বলে প্রয়োজনীয় বা অনুমোদিত ঘোষণাকে শপথ বোঝায়। অথবা বিচারালয়ে অভ্যন্তরে বা বহির্ভাগে গৃহীত প্রমাণের উদ্দেশ্যে ব্যবহারযোগ্য প্রয়োজনীয় বা অনুমোদিত ঘোষণাকেও কি বোঝায়? শপথ বোঝায়। শপথ বা হলফ এটা সাধারণত বেশিরভাগই বিচারের ক্ষেত্রে আদালতে ভিতরে শপথ গ্রহণ করানো হয়। কখন? সাক্ষীদের সাক্ষ্য গ্রহণকালে বা জবানবন্দি গ্রহণকালে, বা সাক্ষীদের বিবৃতি নেওয়ার সময় তাদের কি প্রতিজ্ঞাবদ্ধ করে বা শপথ গ্রহণ পূর্বক বা হলফ হলফ গ্রহণ পূর্বক কি করা হয়? তাদের সাক্ষ্য, বিবৃতি বা জবানবন্দি নেওয়া হয়। ধারা 51। স্বাভাবিকভাবে শপথ এক এক সম্প্রদায়ের ক্ষেত্রে এক এক রূপ হয়ে থাকে। যে ব্যক্তি যেরূপ বিশ্বাস করেন তার শপথ সেরূপ হওয়া স্বাভাবিক এবং উচিত। আমরা মুসলিম ধর্মের মানুষ যেমন কোরআনকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, আমাদের শপথটা এই ধরনেরই হবে যে নবী রাসূলের উপরে, অথবা কোরআন শরীফের উপরে, অথবা আমাদের মুসলিম যে ধর্ম আছে সেই ধর্মের উপরে আমাদের শপথ গ্রহণ করা হয়। আর অন্যান্য ধর্মের যারা থাকেন তারা বিভিন্ন ধর্মের গ্রন্থের উপরে, অথবা তাদের যে বিভিন্ন ধর্মের যে প্রভাব থাকেন, তাদের যে সৃষ্টিকর্তা তারা যে বিশ্বাস করেন তাদের উপরে কি করা হয়? এই শপথ বা হলফ গলা গ্রহণ করা হয়। ধারা 51। এই শপথের প্রকৃতি কিরূপ হইতে পারে? ধর্মীয় শপথের ক্ষেত্রে খ্রিস্টান যেমন বাইবেলের উপরে, মুসলিম মুসলিম কোরআন শরীফের উপরে, তারপরে আহ হিন্দু হিন্দু যারা থাকেন তারা কি করেন? গীতা নিয়ে শপথ করেন, হিন্দুরা গীতা। তারপরে আর কি বলবো, এই এই ধরনের শপথটা এক এক ধর্মের ক্ষেত্রে, এক এক জাতির, এক এক বর্ণের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এক এক ধরনের শপথটা হয়, শপথ হয়। তাহলে শপথটা কত? ধারা 51। তাহলে শপথ বলতে বোঝায় যে কোনো পবিত্র প্রতিজ্ঞা অথবা সরকারি কর্মচারীর সম্মুখে গ্রহণীয় বা কোনো বিচারালয়ে হোক বা না হোক প্রমাণের উদ্দেশ্যে ব্যবহৃতব্য আইন বলে প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোনো ঘোষণাকে আপনার হলফ অথবা শপথ বলা হয়। কোনো ব্যক্তি যখন সাক্ষী দেওয়ার জন্য আদালতে হাজির হয় তাকে কি করা হয়? শপথ গ্রহণ করানো হয়। তাকে যে বিবৃতি পাঠ করানো হয় বা তাকে যে ঘোষণা প্রদান করার জন্য বলা হয় সেই ঘোষণাকেই কি বলে? শপথ বলে। এই শপথটা সাধারণত কি কোন ধর্মের কোন ধর্মের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, অর্থাৎ তার যে ধর্ম থাকবে তার ধর্মের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কোন সরকারি কর্মচারীর সম্মুখে অথবা বিচারালয়ে ব্যবহৃতব্য আইন বলে প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোনো ঘোষণাকে শপথ বা হলফ বলে। ধারা 51।
তো ধারা 51 মূল বিষয়টা হলো প্রতিজ্ঞাপূর্বক কোন সরকারি কর্মচারীর সম্মুখে এবং আদালতে, কোন সরকারি কর্মচারীর সম্মুখে বা কোন বিচারালয়ে যদি কোনো ব্যক্তিকে ঘোষণা ঘোষণা করানো হয়, তাহলে সেই ঘোষণাকে কি বলা হয়? শপথ বা হলফ বলা হয়। ধারা 51। এখানে শপথ বা হলফের প্রকৃতি কিরূপ হতে পারে? এখানে বিভিন্ন ধরনের শপথ বা হলফ প্রকৃতি। শপথ বা হলফের প্রকৃতি বিভিন্ন রকমের হতে পারে। মুসলিম যেমন কোরআন শরীফের মাধ্যমে শপথ গ্রহণ করেন, ঠিক হিন্দু গীতার মাধ্যমে, আপনার খ্রিস্টান বাইবেলের মাধ্যমে, ক্যাথলিক বাইবেলের উপর ক্রস রাখে, অর্থাৎ খ্রিস্টানের সাথে যে ক্রস, যে একটা চিহ্ন থাকে বুকে যারা ধারণ করে, সেই বুকে ধারণ করা ক্রস তারা কি করে? বাইবেলের উপরে রেখে তারা শপথ গ্রহণ করে থাকে। তারা যে ঘোষণা দেয় সেই ঘোষণাকে কি বলা হয়? শপথ বলা হয়। ধারা 51। ধারা 51। এখানে শপথ সাধারণত আমরা যেটা বলি বা বুঝি সেটা হলো, আমাদের ধর্মে যেমন আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে, অন্যান্য ধর্মের যারা বিধাতা আছে, রব আছে, সৃষ্টিকর্তা আছে, তাদের সাথে কি একটা সম্পৃক্ততা আছে। আমি অমুকের নামে শপথ করতেছি, আমি আল্লাহর নামে শপথ করতেছি। আমি অন্যান্য ধর্মের যারা আছে, তারা বিভিন্ন ধর্মের তাদের যে সৃষ্টিকর্তা আছে বা তাদের যে বিধাতা আছে, তাদের বিধাতার নাম নিয়ে কি করে? তারা শপথ গ্রহণ করে। ধারা 51। তাহলে ধারা 51 কি বোঝা গেল? বোঝা গেছে স্যার। তো হলফ তাহলে লে আর কি, এটাই বোঝা যায় না। শপথ লিখে দিলেই তুই তো। হ্যাঁ, শপথ বা হলফ বলতে বোঝায় যে কোনো ব্যক্তি তার ধর্মের পবিত্র প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সরকারি কর্মচারীর সম্মুখে অথবা বিচারালয়ে বিচারালয়ে তার ধর্মের যে শপথ গ্রহণ করেন, বা তার বিচারালয়ে কোনো বিষয়ে ব্যবহৃতব্য বা আইন বলে প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোনো ঘোষণা করানো হয়, সে ঘোষণাকেই কি বলা হয়? শপথ বা হলফ বলা হয়। এই শপথ বা হলফের প্রকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। মুসলিম যেমন কোরআনের মাধ্যমে হতে পারে, তেমনি খ্রিস্টান বাইবেলের মাধ্যমে, হিন্দু গীতার মাধ্যমে, অন্যান্য ধর্মের যারা যে ধর্মগ্রন্থ আছে সে ধর্মের মাধ্যমে শপথ গ্রহণ করা হয়ে থাকে। শপথটা সাধারণত প্রত্যেকটা ধর্মের যে বিধাতা আছেন, আমাদের যেমন আল্লাহ আছেন, অন্যান্য ধর্মের যারা বিশ্বাস করেন তাদের যে বিধাতা আছেন বা সৃষ্টিকর্তা আছেন, তাদের যে রব আছেন, তাদের সাথে এই শপথের বা হলফের একটা সম্পৃক্ততা আছে। শপথের বা হলফের একটা সম্পৃক্ততা আছে। এই শপথের বা হলফ এক এক সম্প্রদায়ের ক্ষেত্রে এক এক ধরনের বা এক এক রূপের হয়ে থাকে। যে যেরূপ বিশ্বাস করে সে সেরূপ শপথ বা হলফ নিয়ে থাকে বা শপথ বা হলফ প্রদান করে থাকে। ধারা 51। ধারা 52 সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস। সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস। সৎ বিশ্বাস অথবা সরল বিশ্বাস বলতে কি বোঝায়? যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে কোনো কাজ করা হলে সেই কাজ সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। এখন এখানে মূল বিষয়টা হলো, আপনি এমন কোনো কাজ করলেন যে কাজটি আপনি খুব সতর্কতা এবং মনোযোগ সহকারে কোনো কাজ করছেন, তাহলে সেই কাজ সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। এখন আপনি যদি পড়াশোনাও করেন, কাজ কি? প্রত্যেকটা আপনি যা করবেন সেটাই কাজ। আপনি যদি ঘুমান, ঘুমানো একটা কাজ। আপনি পড়াশোনা করলে পড়াশোনাও একটা কাজ। আপনি জমিতে যদি কাজ করেন, জমিতেও একটা কাজ। আপনি দৈনন্দিন যে ডিউটি করেন, আপনি যে ডিউটি করেন, আপনি যে এই ডিউটিও কি একটা কাজ। এখন আপনি ডিউটি করার ক্ষেত্রে খুব মনোযোগ সহকারে ডিউটি করতেছেন। এখন আপনি ট্রাফিক ডিউটি করতেছেন, এই ট্রাফিক ডিউটিটাও কি আপনার মনোযোগ সহকারে করা হচ্ছে। আপনি খুব ধ্যান লাগায় ডিউটি করতেছেন এবং খুব সতর্কতার সাথে ডিউটি করতেছেন। আপনার এই ডিউটিও কি সতর্কতার সাথে এবং মনোযোগ সহকারে এই ডিউটি করা হলে বা কাজ করা হলে, এই কাজকেও কি বলা হবে? সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। ধারা 52। ধারা 52, আপনি যে কোনো কাজে সতর্কতা এবং মনোযোগ সহকারে যদি করেন, তাহলে সেই কাজকে
সৎ বিশ্বাসে করা হয়েছে বা সরল বিশ্বাসে করা হয়েছে বলে গণ্য হবে। ধারা 52। ধারা 52 ক আশ্রয়দান। এই আশ্রয়দান সম্পর্কে প্রশ্ন হয়। আশ্রয়দান সম্পর্কে প্রশ্ন হয়। আশ্রয়দান বলতে কি বোঝায়? 157 ধারায় বা 130 ধারায় যে ক্ষেত্রে আশ্রিত ব্যক্তিকে স্বামী বা স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় দেওয়া হয় সেক্ষেত্রে ব্যতীত, অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে যে আশ্রয় দেওয়া হয় সেই আশ্রয় ব্যতীত কোনো ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পানীয়, অর্থ, পোশাক, যন্ত্রপাতি, অস্ত্রপাতি, গোলাবারুদ বা পরিবহনের মাধ্যমে বা অন্য কোনো ভাবে যদি সাহায্য করা হয় তাহলে আশ্রয়দান বোঝায়। আসলে আশ্রয়দান বোঝাইতে বলতে আমাদের মাথায় যেটা কাজ করে যে কোনো ব্যক্তিকে আমার বাসায় নিয়ে এসে রেখা দেওয়া বা আমার বাড়িতে রেখা দেওয়া, এটাই আশ্রয়দান। আসলে আশ্রয়দান এটা না। আপনি যদি কোনো ব্যক্তিকে খাদ্য দেন, পানীয় দেন, কোনো বাসস্থান দেন, কাগজপত্র দেন, চিকিৎসাপত্র দেন, অথবা যদি কাপড় চোপড়ও দেন বা কোনো অর্থ সম্পদ যদি দেন বা টাকা পয়সা যদি দেন, সেটাও হবে কি আপনার আশ্রয়দানের অন্তর্ভুক্ত হবে। ধারা 52 ক। আর এই আশ্রয়দান কখনোই স্বামী কর্তৃক স্ত্রী অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয়দানের ভিতরে পড়বে না। অর্থাৎ কোনো অপরাধের জন্য যদি আপনি আপনার স্ত্রীকে আশ্রয় দেন সেক্ষেত্রে এই ধারা 52 ক কি হবে না? আশ্রয়দানের ভিতরে গণ্য হবে না। আবার স্ত্রী যদি স্বামীকে যদি আশ্রয় দেয়, টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়, থাকার জন্য জায়গা দেয়, কাপড় চোপড় দেয়, তারপর অর্থ সম্পদ দেয়, ধন সম্পদ দেয়, অস্ত্রপাতি যদি দেয়, গোলাবারুদ দেয়, পরিবহনের জন্য যদি গাড়ি ঘোড়া যদি দেয়, তাহলে এগুলা কি আশ্রয়দানের অন্তর্ভুক্ত হবে না। ধারা 52 ক। ধারা 52 কর মূল বিষয়টি হলো স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় দেওয়া হয় সে ক্ষেত্র ব্যতীত অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রী আর স্ত্রী কর্তৃক স্বামীকে যে আশ্রয় দেওয়া হয় সেই আশ্রয় দেওয়া ব্যতীত যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য, কিসের জন্য? গ্রেপ্তার এড়ানোর জন্য যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তারপরে অর্থ, আশ্রয়, পোশাক, যন্ত্রপাতি, অস্ত্রপাতি, গোলাবারুদ অথবা পরিবহনের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি সাহায্য করেন তাহলে তাকে কি বলে? আশ্রয়দান বলে। ধারা 52 ক। ধারা 52 ক। তাহলে আশ্রয়দান আমরা যতগুলা ধারা পড়ছি সবগুলা ধারার ভিতরে ধারা 30, ধারা 34, ধারা 40, ধারা 30, ধারা 34, ধারা 40, ধারা 44, ধারা 51 আর ধারা 52 ক। এই কয়টাই গুরুত্বপূর্ণ। এই কয়টা থেকেই যদি শর্ট প্রশ্ন হয় তাহলে হওয়ার সম্ভাবনা আছে, না হলে নাই। তা ধারা 52 কতে বলা হয়েছে আশ্রয়দান। আশ্রয়দান বলতে আসলে কি বোঝায়? আশ্রয়দান বলতে বোঝায় স্বামী অথবা স্ত্রী কর্তৃক আশ্রয় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য, কি জন্য? গ্রেপ্তার এড়ানোর জন্য যদি কোনো ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য তাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, টাকা পয়সা, আশ্রয়, ধন সম্পদ, যানবাহন, অস্ত্রপাতি, গোলাবারুদ অথবা অন্য কোনো ভাবে যদি সাহায্য করেন তাহলে তাকে আশ্রয়দান বলে। এখন দেখা গেল আপনার ভাই, আপনার চাচা, আপনার মামা, আপনার খালু, আপনার ফুফা কোনো অপরাধ করছে। অপরাধ করার পর সে কি করছে? আপনার মনে করেন যে একটা চাকরি করেন বা আপনি কোথাও বাইরে আছেন, সেখানে আপনার কাছে গেছে যে ভাই না ভাইসা, ভাই আমি তো এই কাজটা করছি, এখন তো আমাকে ঝামেলায় পড়ছি, এই বিষয়ে এই হয়েছে, মামলা টামলা হয়েছে, আমি গ্রেপ্তার হইতে পারি, আমার পুলিশ খুঁজতেছে, আমাকে পুলিশ খুঁজতেছে, আমি একটু 2, 4, 5 দিন বা 10 দিন তোর কাছে থাকি, তারপর অন্য জায়গায় যাব। এখন আপনি তাকে আশ্রয় দিলেন অথবা বললেন যে ভাই, ভাইসা, চাচা, মামা, খালু, ফুফা, আমার এখানে থাকার দরকার নাই, তুমি আমার জায়গায় ম্যাচ আছে, ম্যাচে থাকো, টাকা পয়সা যা লাগতেছে আমি দিতেছি, কোনো সমস্যা নাই, টাকা পয়সা, খাদ্য, পানীয়, পানি টানি যা লাগে আমি দিতেছি। অথবা দেখা গেল যে আপনি অস্ত্র দিয়ে সাহায্য করতেছেন, গোলা বারুদ দিয়ে সাহায্য করতেছেন, আশ্রয় দিয়ে সাহায্য করতেছেন, প্রত্যেকটা জিনিস বা পোশাক আশাক দিতেছেন, অর্থ দিতেছেন, টাকা পয়সা দিতেছেন, এই প্রত্যেকটা জিনিসই আপনার আশ্রয় দানের ভিতরে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে যদি সাহায্য করেন সেই সাহায্যটাই কি হবে? আশ্রয় দানের অন্তর্ভুক্ত হবে। ধারা 52 ক।
ধারা 52 ক, কিন্তু ধারা 52 করে আপনার প্রত্যেকটা আশ্রয় দানের ক্ষেত্রে স্বামী কর্তৃক স্ত্রী অথবা স্ত্রী কর্তৃক স্বামী, এটা আশ্রয় দানের অন্তর্ভুক্ত হবে না। এটা আশ্রয় দানের অন্তর্ভুক্ত হবে না, ধারা 52 ক। তাহলে আশ্রয়দান কিভাবে হবে? যদি কোনো ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য অপর কোনো ব্যক্তি কর্তৃক খাদ্য, বাসস্থান, চিকিৎসা, অর্থ, আশ্রয়, পোশাক, অস্ত্র, অস্ত্রপাতি, গোলাবারুদ অথবা অন্য কোনোভাবে যদি সাহায্য করে, তাহলে সেই সাহায্য কি হবে? আশ্রয়দান হিসেবে গণ্য হবে, বা তাকেই আশ্রয়দান বলা হয়। ধারা 52 ক। ধারা 52 ক কি বোঝা গেল, না বুঝতে কোনো সমস্যা হয়? বোঝা গেছে স্যার। কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া হয় তো এটা অপরাধ, তাই না? হুম। কোনো অপরাধী ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য, কোনো অপরাধী ব্যক্তির মোট কথা গ্রেপ্তার এড়ানোর জন্য যদি আপনার কাছে কেউ টাকা নিয়ে যদি চট্টগ্রাম চলে যায় বা অন্য কোথাও চলে গেল, বা বললে যে ভাই আমি আসতেছি 2 দিন তোর কাছে থাকবো, সেটা গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্য যদি হয়, আর সেই উদ্দেশ্যে যদি আপনি তাকে আশ্রয় দেন, ঠিক আছে, আপনি যদি তাকে সেই উদ্দেশ্যে আশ্রয় দেন, তাহলে আশ্রয় দেন বলতে গেলে আপনি যদি তাকে খাদ্য দেন, বাসস্থান দেন, পানীয় দেন, অর্থ দেন, অস্ত্র দেন, যানবাহন দেন, যে কোনো কিছু দেন, যে কোনো ভাবে যদি তাকে সাহায্য করেন, সেই সাহায্যই হবে কি? আশ্রয় দানের অন্তর্ভুক্ত হবে। সেই সাহায্য আশ্রয় দানের অন্তর্ভুক্ত হবে, ধারা 52 ক। মূল কথা হলো গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে, গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা যাবে না, পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারবে না, বা অপর কোনো ব্যক্তি যদি গ্রেপ্তারের জন্য নির্দেশিত হয় সে গ্রেপ্তার করতে পারবে না। সেই গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তিকে যদি অস্ত্র দেওয়া হয়, গোলাবারুদ দেওয়া হয়, বা পানীয় দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, বাসস্থান দেওয়া হয়, অর্থ দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, ধনসম্পদ দেওয়া হয়, পোশাক পরিচ্ছদ, অর্থাৎ যা যা লাগবে তার কোনো কিছু যদি দেওয়া হয়, বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো কিছু দেওয়া হয়, সেই দেওয়াটাই কি হবে? আশ্রয়দানের অন্তর্ভুক্ত হবে, ধারা 52 ক। ধারা 52 ক বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে দ্বিতীয় অধ্যায় আমাদের ধারা 52 ক পর্যন্ত শেষ। এরপরে আর নাই। আগামী দিন ইনশাল্লাহ আমরা ধারা 53 থেকে পড়বো, যতটুকু ইনশাল্লাহ পড়া যায়। তৃতীয় অধ্যায় ধারা 53 থেকে ধারা 75 পর্যন্ত। ধারা 53 থেকে ধারা 75 পর্যন্ত, এখানে 5-6টা ধারা গুরুত্বপূর্ণ আছে। মোটামুটি এগুলাই পড়বো, এর বাইরে বেশি ধারা পড়ার দরকার নাই। তবে আমরা হালকা হালকা করে টাচ দিয়ে যাব, যদি কোনো সময় এমসিকিউ যদি আসে, আমরা যেন সেই এমসিকিউ গুলা ঠিকঠাক মতো দিতে পারি, তার জন্য যতটুকু দরকার ততটুকু পড়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে দণ্ডবিধির এক ধারা, এক ধারায় বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতার সীমা। ধারা 2 বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধের বিচার করা যাবে, অনুসন্ধান করা যাবে, তদন্ত করা যাবে, বিচার শেষে সেই অপরাধীকে দণ্ড প্রদান করা যাবে। ধারা 3, বাংলাদেশের বাইরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের দণ্ড, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে, তাহলে সেই অপরাধ বাংলাদেশের আইন বলে বাংলাদেশে কি করা যাবে? সেই অপরাধের বিচার করা যাবে এবং অপরাধীকে দণ্ড প্রদান করা যাবে। ধারা 3। ধারা 12-তে বলা হয়েছে জনসাধারণ। ধারা 14-তে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী। ধারা 17-তে বলা হয়েছে সরকার। ধারা 19-এ বলা হয়েছে বিচারক বা জজ। ধারা 20-এ বলা হয়েছে বিচারালয়। ধারা 21-এ বলা হয়েছে সরকারি কর্মচারী। ধারা 22-এ বলা হয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি। ধারা 23-এ বলা হয়েছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি। ধারা 24-এ বলা হয়েছে অসাধুভাবে। ধারা 25-এ বলা হয়েছে প্রতারণামূলক ভাবে। ধারা 27-এ বলা হয়েছে মহিলা কেরানি বা ভৃত্য কর্তৃক ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28-এ বলা হয়েছে নকলকরণ। ধারা 29-এ বলা হয়েছে দলিল। ধারা 30-এ বলা হয়েছে মূল্যবান জামানত। ধারা 31 উইল।
ধারা 34-এ বলা হয়েছে দলবদ্ধভাবে বা একাধিক ব্যক্তি যদি একই উদ্দেশ্য সাধনকল্পে কোনো কার্য একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। ধারা 34। ধারা 39-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে। ধারা 40-এ অপরাধ। ধারা 41-এ বিশেষ আইন। ধারা 42-এ স্থানীয় আইন। ধারা 44-এ ক্ষতি। ধারা 44-এ ক্ষতি। ধারা 51-তে বলা হয়েছে শপথ বা হলফ। ধারা 52-তে সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস। ধারা 52-এর ক আশ্রয় দান। ধারা 52-এর ক সবগুলা যত ধারা বললাম তার ভিতরে এই ধারাটাই বেশি গুরুত্বপূর্ণ। ধারা 52-এর ক আশ্রয় দান। আশ্রয় দান কখনো স্বামী কর্তৃক স্ত্রী অথবা স্ত্রী কর্তৃক স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্বামী কর্তৃক স্ত্রী অথবা স্ত্রী কর্তৃক স্বামী ব্যতীত যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গ্রেপ্তার এড়ানোর জন্য যদি কোনো পোশাক দিয়ে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, চিকিৎসা দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, ধন সম্পত্তি দিয়ে অথবা অস্ত্রপাতি, গোলাবারুদ বা পরিবহনের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি সাহায্য করে তাহলে সেই সাহায্য করাকেই আশ্রয় দান বলা হয়। ধারা 52 ক। 1 থেকে ধারা 52 ক পর্যন্ত কোনো প্রশ্ন আছে? নাই স্যার। অষ্টম যদি কখনো এমসিকিউ হয় যে করিম কোথায় লুকিয়ে আছে, যদি যদি প্রশ্ন হয় যে নিম্নের কোনটি আশ্রয় দানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? খাদ্য খাদ্য দিয়ে সাহায্য করা, বস্ত্র দিয়ে সাহায্য করা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা, অপরাধী কোথায় লুকিয়ে আছে সেটা জানা, কোনটি আশ্রয়দানের অন্তর্ভুক্ত হবে না? টাকা পয়সা দিয়ে সাহায্য করা, খাবার দিয়ে সাহায্য করা, ধন সম্পত্তি দিয়ে যদি সাহায্য করা, অথবা অপরাধী ব্যক্তি কোথায় লুকিয়ে আছে সেই জিনিসটা জানা। অপরাধী ব্যক্তি যদি কোথাও লুকিয়ে থাকে বা অপরাধী যদি কোথাও লুকিয়ে আছে সেই বিষয়টি যদি কোনো ব্যক্তি জানে তাহলে সে জানা জিনিসটা কি হবে না? আশ্রয় হবে না বা আশ্রয়দান হবে না। একটা মানুষ কোথায় লুকিয়ে আছে সেটা অপর কোনো ব্যক্তি জানতেই পারে, তাকে যদি কোনোভাবে সাহায্য করা না হয় তখন পর্যন্ত কি হবে না? আশ্রয়দান হবে না। যখনই সাহায্য করা হবে বা পলাতক থাকার জন্য যদি সাহায্য করা হয় সে সাহায্যটাও আশ্রয়দানের অন্তর্ভুক্ত হবে। এখন আমি জানি যে রহিম অমুক বাড়িতে লুকায় আছে, আমি কিছুই করি নাই, আমি শুধু জানি, এই জানাটা আশ্রয়দান হিসেবে গণ্য হবে না। ধারা 52 ক। ধারা 52 ক। বোঝা গেল? দণ্ডবিধি আইনের 22 ধারায় নিম্নের কোন সংজ্ঞাটি আছে? স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি দুটি, একটিও না। ধারা 22 দুটি। স্থাবর অস্থাবর সম্পত্তি দুটির সংজ্ঞায় বলা আছে ধারা 22। দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায় চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কি বলে? জজ, আদালত, রাষ্ট্রের কর্মচারী, সরকার। জজ। জজ বলে। ধারা 19 জজ বা বিচারক বলে। দেওয়ানি এবং ফৌজদারি অপরাধের মামলার বিষয়ে যে ব্যক্তি চূড়ান্ত রায় প্রদান করতে পারেন তাকেই বিচারক বা জজ বলে। তাকেই বিচারক বা জজ বলে। আইনানুগ অধিকার না থাকার পরেও সম্পত্তি লাভ করাকে কি বলে? অবৈধ লাভ, অবৈধ ক্ষতি, প্রতারণা, বিশ্বাস ভঙ্গ।
অবৈধ লাভ। অবৈধ লাভ অর্থাৎ যে সম্পত্তিতে আপনার কোনো অধিকার নাই, সেই সম্পত্তি যদি আপনি লাভ করেন তাহলে সেটা হবে আপনার অবৈধ লাভ, আর অন্য ব্যক্তির হবে কি অবৈধ ক্ষতি। আইনানুগ অধিকার থাকার পরেও সম্পত্তির যদি ক্ষতি হয় তাহলে তাকে কি বলে? অবৈধ লাভ, অবৈধ ক্ষতি, প্রতারণা, বিশ্বাস ভঙ্গ। এটা অবৈধ ক্ষতি। অবৈধ ক্ষতি হিসাবে গণ্য হবে, কারণ আপনার অধিকার আছে, কিন্তু অধিকার থাকার পরেও, অধিকার থাকা সত্ত্বেও যদি সম্পত্তির ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার হবে অবৈধ ক্ষতি। প্রতারণা করার অভিপ্রায়ে কোনো কার্য সংগঠন করা হলে তা কি হিসেবে গণ্য হবে? প্রতারণামূলক প্রতারণা। ভাবে, প্রতারণামূলক ভাবে। প্রতারণামূলক ভাবে এর সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধির 415 ধারা, দণ্ডবিধির 420 ধারা, দণ্ডবিধি 25 ধারা, দণ্ডবিধির 24 ধারা। 25। দণ্ডবিধির 25 ধারা। প্রতারণার অভিপ্রায়ের সাদৃশ্য বা ভ্রান্ত উৎপাদন করাকে দণ্ডবিধি আইনের ভাষায় কি বলা হয়ে থাকে? অবৈধ লাভ, নকলকরণ, প্রতারণা, বিশ্বাসভঙ্গ। প্রতারণা। প্রতারণ, নকলকরণ। ও, নকল করা। নকলকরণ অর্থাৎ একটা বস্তুর সদৃশ অপর কোনো বস্তু যদি আপনি উৎপাদন করেন সেটা হবে আপনার নকলকরণ। নকল করা। নিম্নের কোন বস্তু দ্বারা প্রকাশিত বিষয়বস্তুকে দলিল বোঝাবে? অক্ষর, সংখ্যা, চিহ্ন, সব কয়টি? সব কয়টি। সব কয়টি। দলিল দণ্ডবিধি আইনের কত ধারা? ধারা 25, 27, 28, 29। 29। 29 ধারা। ধারা 27 স্ত্রী, ভৃত্য বা কিরানির অধিকারভুক্ত সম্পত্তি, ধারা 28 নকলকরণ, ধারা 29 দলিল। একই অভিপ্রায়ে অপরাধমূলক কার্য সম্পাদনকালে সকলেই অপরাধী হবে কত ধারা? ধারা 34। 34। দণ্ডবিধি আইন অনুসারে দণ্ড কত প্রকার? দণ্ড প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 53 ধারা করে। 4 প্রকার মনে হয়। 5 প্রকার ছিল, একটা বাদ গেছে নাকি? ছিল 6 প্রকার। ও, দণ্ড 6 প্রকার, কিন্তু 1 প্রকার বাদ গেছে। তারপর 5 প্রকার। যদি কখনো প্রশ্ন হয় দণ্ডবিধি আইন অনুসারে দণ্ড কত প্রকার, তাহলে অবশ্যই যদি দেখেন যে 1 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, তাহলে দেবেন 5 প্রকার। আর যদি কোনো সময় লেখা থাকে 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, তাহলে অবশ্যই 6 প্রকার দেবেন। আর যখনই দেখবেন যে এই ধরনের প্রশ্ন আছে সাংঘর্ষিক, 5 প্রকারও হতে পারে, 6 প্রকারও হতে পারে, তখন যারা প্রশ্ন করবেন তারাও দেখবেন, হয় দেবেন 5 প্রকার, না হলে দেবেন 6 প্রকার। আপনি যখন দেখবেন যে 5 প্রকার আছে তাহলে 5 প্রকার দেবেন। যদি দেখেন যে না 5 প্রকার নাই, 6 প্রকার দেওয়া আছে, তাহলে 6 প্রকার দেবেন। কথা বুঝতে পারছেন? বইয়ের জি স্যার। এখনো কোথাও লেখা নাই যে দণ্ড 5 প্রকার। দণ্ড এখনো লেখা আছে 6 প্রকার, কিন্তু একটা বাতিল। একটা বাতিল, কিন্তু লেখা এখনো আছে দণ্ড 6 প্রকার। তাই যদি 6 প্রকার থাকে অবশ্যই 6 প্রকার, যদি 5 প্রকার থাকে তাহলে 5 প্রকার। দেখা গেল 1, 2, 3, 5, বা 2, 4, 5, 1, 2, 4, 5, তাহলে অবশ্যই 5। আর যদি দেখা গেলো 2, 4, 6, 8, তাহলে অবশ্যই 6 প্রকার। দুইটার একটা থাকবে।
তাহলে আগামীকাল সকালে ক্লাস 7:50। 7:50 শিশু আইন থেকে ইনশাল্লাহ শুরু হবে। শিশু আইন। আর মাতা পিতার ভরণ পোষণ আইনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রশ্নটা শেষ করেই আমরা ইনশাল্লাহ শিশু আইন থেকে ক্লাস শুরু করব। কথা বুঝতে পারছেন? জি স্যার। সবাই ইনশাল্লাহ থাকবেন। কত? 7:50। সকাল 7:50। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।